নমস্কার। আজ আমরা বাংলা সাহিত্যের এমন একটা গল্প নিয়ে আলোচনা করব যেটা আক্ষরিক অর্থেই আপনাকে ভাবিয়ে তুলবে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ক্লাসিক একটা গল্প, আদরিণী। হ্যাঁ, গল্পটা শুরু হয় প্রবল একটা অহংকার দিয়ে, কিন্তু শেষটা এমন এক অকৃত্রিম আর হৃদয় বিদারক ভালোবাসার যা আপনার চোখে জল এনে দেবে। চলুন আর দেরি না করে সরাসরি মূল গল্পে ঢুকে পড়া যাক। ২০ বছর ধরে আমি তাদের স্টেটের বাধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তোমাদের কদর হবে, এটা কি করে সম্ভব? শুনলেন তো কথাটা? ঠিক এই একটা কথা থেকেই কিন্তু আপনি গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়ের বিশাল ব্যক্তিত্ব আর তার সেই প্রবল অহংকারের একটা পরিষ্কার আঁচ পেয়ে যাবেন। পীরগঞ্জের এক ধনী মক্কেলের বাড়িতে বিয়ের নেমন্ত্রণ নিয়ে কথা হচ্ছিল, আর সেখানেই জয়রামের এই দম্ভক্তি। তিনি তো সেকালের নামকরা দাপটে মুক্তার। সমাজে নিজের অবস্থান নিয়ে তিনি কতটা সচেতন সেটা ভেবে দেখুন একবার। তাকে বাদ দিয়ে অন্য কেউ গুরুত্ব পাবে, এটা তার কাছে জাস্ট অকল্পনীয় ছিল। তো এই যে অহংকার বা সম্মানের লড়াই, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের প্রথম অধ্যায়, আ ম্যাটার অফ প্রাইড। এবার ভাবুন, ২০০০ টাকা, তখনকার দিনের হিসাবে এটা কিন্তু কোনো সাধারণ অঙ্ক নয়, বিশাল ব্যাপার। কিন্তু জয়রাম এই বিপুল টাকাটা কেন খরচ করলেন জানেন? স্রেফ নিজের ইগোর খাতিরে। যখন তিনি শুনলেন যে ওই ধনী মক্কেল তাকে বিয়েবাড়িতে যাওয়ার জন্য কোনো হাতির বন্দোবস্ত করে দেয়নি, তখন তার আত্মসম্মানে জোর আঘাত লাগল। এখনকার দিনে আমরা যেটাকে বলি না, ইম্পালসিভ বাইং বা ঝোঁকের মাথায় কিনে ফেলা, জয়রাম ঠিক সেটাই করলেন। সম্মানের খাতিরে ওই রাতে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে পুরো ২০০০ টাকা গুণে দিয়ে একটা মাদি হাতির বাচ্চা কিনে ফেললেন তিনি। এরপর শুরু হলো আমাদের দ্বিতীয় অধ্যায়, হাতির আগমন আর তার বরণ পর্ব। এই হাতির নামই কিন্তু আদরিণী। আদরিণী যখন প্রথমবার বাড়িতে পা রাখল, বাড়ির পরিবেশটা একবার কল্পনা করুন। তাকে কিন্তু কেউ কোনো সাধারণ পশু হিসেবে দেখেনি। বাড়িতে নতুন বউ এলে ঠিক যেভাবে বরণ করা হয় না, জয়রামের বড় বৌমা একদম সেইভাবেই তাকে বরণ করে নিলেন। দরজার সামনে জলঝালা হলো, হাতির কপালে সিঁদুর আর তেল পরানো হলো, এমনকি ধামাই করে চাল, কলা এসব মাঙ্গলিক জিনিসপত্র তার সামনে ধরা হলো। মানে আদরিণী এই পরিবারের কাছে শুধু একটা হাতি রইল না, হয়ে উঠল একেবারে ঘরের আদরের মেয়ে। তো এই এলাহি বরণ পর্বের পর জয়রাম কিন্তু তার এই নতুন কেনা হাতিতে চড়েই নেমন্ত্রণ রক্ষা করতে গেলেন। বেশ একটা রাজকীয় ব্যাপার, তাই না? ফেরার পথে স্থানীয় মহারাজা নরেশচন্দ্রের সামনে নিজের এই হাতির প্রদর্শন করে তিনি যেন বুঝিয়ে দিলেন, দেখুন, সামাজিক মর্যাদায় আমি কিন্তু আপনাদের রাজপরিবারের চেয়ে কোনো অংশে কম নই। সত্যি বলতে কি, আদরিণী সাময়িকভাবে জয়রামের সে আহত ইগোকে চরম তৃপ্তি দিয়েছিল। কিন্তু সময় তো আর চিরকাল একরকম থাকে না, রাইট? আমরা গল্পে এক লাফে ৫ বছর এগিয়ে যাচ্ছি। এই ৫টা বছরে চারপাশের আর্থসামাজিক অবস্থা একেবারে ভোল পাল্টে ফেলে। যে চেনা জগৎটায় জয়রাম এতকাল রাজার মতো রাজত্ব করে এসেছেন, সেই জগৎটা এবার একটা আমূল পরিবর্তনের মুখোমুখি হতে চলেছে। আর এই পট পরিবর্তন নিয়েই আমাদের তৃতীয় অধ্যায়, সময়ের সাথে সাথে ভাগ্যের নির্মম পরিহাস। হঠাৎ করেই যেন চারপাশের নিয়মকানুন বদলে গেল। একদিকে সেই পুরনো মুক্তার প্রথা, যেখানে জয়রামের মতো মানুষেরা ছিলেন ভীষণ অভিজ্ঞ, কিন্তু তারা তো ইংরেজি জানতেন না। আর অন্যদিকে চলে এলো নতুন যুগের হাওয়া, আধুনিক শিক্ষায় শিক্ষিত, চোস্ত ইংরেজি জানা নতুন প্রজন্মের উকিলদের যুগ। এই যে এত বড় একটা আইনি আর সাংস্কৃতিক রদবদল হলো, এর ফলে জয়রামের মতো দুধে আর অভিজ্ঞ মানুষেরাও কিন্তু ক্রমশ ব্রাত্য হয়ে পড়তে লাগলেন। ভাবুন, আদালতের নিজের অসামান্য দক্ষতা দেখানোর পর একজন ব্রিটিশ জজ যখন তাকে উকিল ভেবে প্রশংসা করেছিলেন, তখন জয়রাম নিজেই আক্ষেপ করে বলেছিলেন যে তিনি উকিল নন, তিনি হলেন সেকালের শীতের নিয়মের একজন মূর্খ মুক্তার। কথাটা কতটা যন্ত্রণার বুঝতে পারছেন? আর এই পরিবর্তনের প্রভাবটা সরাসরি কোথায় পড়ল জানেন? তার উপার্জনে। চোখের সামনে তার আয় এক ধাক্কায় ৫০% বেশি কমে গেল। আদালতে তার বুদ্ধি বা দক্ষতা তখনও আগের মতোই তীক্ষ্ণ, কিন্তু ওই যে নতুন যুগের এই প্রতিযোগিতায় তিনি পেরে উঠছিলেন না। তার এত বড় একটা একান্নবর্তী পরিবারের রোজকার খরচ চালানোই তখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। এখান থেকেই শুরু গল্পের সবচেয়ে কষ্টের দিকটা, চতুর্থ অধ্যায়, এক হৃদয় বিদারক আত্মত্যাগ আর এক চরম কঠিন সিদ্ধান্ত।
জয়রাম কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না। আদরিনীকে নিজের কাছে ধরে রাখার জন্য তিনি আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছিলেন। শহরের আনাচে কানাচে বিজ্ঞাপন দিয়ে তিনি আদরিনীকে ভাড়ায় খাটানোর চেষ্টাও করলেন, কিন্তু তাতে আয় হল ওই নামমাত্র 15 থেকে 20 টাকা। এত বড় সংসারের অভাব মেটানোর জন্য এটা তো কিছুই না। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে নাতনি কল্যাণীর বিয়ের খরচ জোগাড় করতে তিনি এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, নিজের আদরের কন্যা আদরিনীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। আচ্ছা, আপনাদের কি মনে হয়, একটা অবলা প্রাণী কি সত্যিই বুঝতে পারে যখন তাকে চিরকালের জন্য নিজের বাড়ি থেকে দূরে সরিয়ে দেয়া হচ্ছে? আমরা তো ভাবি মানুষের আবেগই সবচেয়ে জটিল, কিন্তু এই ঘটনাটা শুনলে মানুষ আর প্রাণীর ভেতরের সেই অকৃত্রিম গভীরতম সম্পর্কটা নিয়ে আপনার পুরনো ধারণা হয়তো বদলে যাবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, আদরিনী ঠিক বুঝতে পেরেছিল। নাতনি কল্যাণী এসে দাদামশাইকে জানালো যে বাড়ি ছেড়ে যাওয়ার সময় আদরিনীর চোখ দিয়ে নাকি টপ টপ করে জল পড়ছে। সে যেন ঠিক জেনে গেছে যে এই চেনা উঠোনে সে আর কোনোদিন ফিরে আসবে না। আর এদিকে অপরাধবোধে কুঁকড়ে যাওয়া জয়রামের অবস্থা ভাবুন। আদরিনীর সামনে গিয়ে দাঁড়ানোর সাহসটুকুও তিনি পেলেন না। লুকিয়ে থেকে মনে মনে আদরিনীকে সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে যে নাতনির বিয়েটা মিটলেই তিনি নিজে গিয়ে তাকে রসগোল্লা আর সন্দেশ খাইয়ে আসবেন। ভেতর থেকে ডুকরে কেঁদে উঠে তিনি মনে মনে শুধু বলছিলেন, অভিমান করিস নে মা। এবং এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের শেষ অধ্যায়, এক করুণ বিদায়বেলা আর আদরিনীর শেষ যাত্রা। বাড়ি থেকে বেরোনোর পর মাত্র 7 মাইল রাস্তা। একটা আম বাগানে গিয়ে হঠাৎ আদরিনী মাটিতে লুটিয়ে পড়ল। তার পেটে হয়তো কোনো তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল, নাকি প্রিয়জনদের ছেড়ে আসার সেই বুকফাটা কষ্ট সে আর নিতে পারছিল না, কে জানে। মাহুদ সারা রাত ধরে তাকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। আদরিনী যেন ভেতর থেকে বাঁচার ইচ্ছেটাই একেবারে হারিয়ে ফেলেছিল। খবরটা পাওয়া মাত্রই রাত 10টার সময় পাগলের মতো ছুটে বেরিয়ে পড়েন জয়রাম, কিন্তু বড্ড দেরি হয়ে যায়। পরের দিন সকালে তিনি যখন সেখানে পৌঁছান, তখন তার আদরের আদরিনী আর নেই। আমবাগানের মাটিতে নিথর হয়ে পড়ে আছে তার সেই বিশাল শরীরটা। জয়রাম শেষবারের মতো তার মেয়েকে বিদায় জানানোর সুযোগটুকুও পেলেন না। হাতির ওই নিথর দেহের ওপর আছড়ে পড়ে জয়রাম বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে ওঠেন, মা, তুই অভিমান করে চলে গেলি, আমায় ছেড়ে চলে গেলি মা। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? যে গল্পটার শুরু হয়েছিল জয়রামের প্রবল অহংকার দিয়ে, তার পরিণতি হল আদরিনীর এই বুক ভাঙা অভিমানে। অহংকার আর ভালোবাসারই অদ্ভুত টানাপোড়েন পুরো ঘটনাটাকে এক চরম শূন্যতায় ভরিয়ে দেয়। আদরিনী তো চলে গেল, কিন্তু জয়রামের কি হল? সত্যি বলতে আদরিনীর মৃত্যুর সাথে সাথেই জয়রামের ভেতরে বেঁচে থাকার শেষ রসদটুকুও যেন ফুরিয়ে যায়। ওই তীব্র শোক, ওই অপরাধ বোধ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। জানেন, আদরিনীকে হারানোর মাত্র 2 মাসের মাথাতেই একেবারে ভগ্ন হৃদয়ে জয়রামও পৃথিবী থেকে বিদায় নেন। তাদের আত্মিক বন্ধন এতটাই জোরালো ছিল যে স্বয়ং মৃত্যুও তাদের খুব বেশি দিন আলাদা রাখতে পারেনি। আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই যায়। যখন আমাদের কোনো যাত্রার শুরুটা অহংকার দিয়ে নিয়ন্ত্রিত হয়, তখন কি এইভাবেই তীব্র ভালোবাসা সেই যাত্রার করুণ পরিণতি ডেকে আনে? সমাজ বদলায়, সময় বদলায়, নিয়ম বদলায়, কিন্তু মানুষ আর একটা অবলা প্রাণীর মধ্যকার এই যে অকৃত্রিম মায়ার বন্ধন, এটা সময়ের সব হিসেব নিকেশকে যেন এক নিমেষে ভুল প্রমাণ করে দেয়, তাই না? আশা করছি আজকের এই আলোচনা এই কালজয়ী সাহিত্যটিকে আপনাদের কাছে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে পেরেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।